প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন ভূতের খোঁজে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে, যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন। তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আজকে প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পলাশ ভাই। পলাশ ভাই এর আগেও বেশ কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। তো পলাশ ভাই আজকেও একটি ঘটনা শেয়ার করেছে, তার দাদার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর বিলের ঘটনা, হাওর বিলের ঘটনা শেয়ার করেছেন। এই ঘটনাটিও পলাশ ভাইয়ের দাদার সাথে ঘটে যাওয়া। প্রিয় লিসেনার্স, গতকালকে আমরা একটি ঘটনা শুনেছি পলাশ ভাইয়ের, যে ঘটনাটি পলাশ ভাইয়ের দাদার সাথে ঘটে যাওয়া। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটিও পলাশ ভাইয়ের দাদার সাথে ঘটে যাওয়া। ওই ঘটনাটি ছিল একটি শ্মশান ঘাটকে কেন্দ্র করে, এবং এই ঘটনাটি একটি হাওর বিলের ঘটনা। প্রিয় লিসেনার্স, অনেক ভয়ঙ্কর একটি ঘটনা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, তো চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটি পলাশ ভাইয়ের দাদার সাথে ঘটে যাওয়ার সময়কাল আজ থেকে প্রায় বহু বছর আগে, যখন পলাশ ভাইয়ের দাদার বয়স ছিল 22 থেকে 23 বছর, তখনকার এই ঘটনাটি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ঘটনাটি কত বছর আগে ঘটে যাওয়া ঘটনা। প্রিয় লিসেনার্স, যখন পলাশ ভাইয়ের দাদার বয়স ছিল 22, সেই সময় পলাশ ভাইয়ের দাদার তার নিজের গ্রামেরই 4টি বন্ধু ছিল, এবং পলাশ ভাইয়ের দাদা সহ তারা মোট 5 জন বন্ধু ছিল, এবং তাদের ভিতর ঘনিষ্ঠতা অনেক বেশি ছিল। যদি একজন কোনো জায়গায় যেত, তাহলে তারা 5 জন মিলেই সেখানে যেত। এরকম একটা, কেউ কাউকে ছাড়া কখনো কোনো জায়গায় যেত না। এবং সেই সময় নাকি পলাশ ভাইয়ের দাদা একটু দুষ্ট টাইপের ছিল, তিনি অনেক জুয়া খেলতো এবং তিনি একটু জুয়ার ভিতরে আসক্ত ছিল সেই সময়। প্রিয় লিসেনার্স, তো পলাশ ভাইদের দাদার বাড়ি থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে সেই সময় একটি মেলা বসে। সেই মেলার ভিতরে অনেক জুয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে অনেক লোকেরা জুয়া খেলতো, এবং অন্য অন্য জায়গা থেকে লোক এসে অনেক বড় বড় জুয়ার বোট সেখানে বসাইছিল সেই মেলাতে। তো পলাশ ভাইয়ের দাদা এই খবরটা জানতে পারে যে অমুক জায়গায় অমুক মেলার ভিতরে এরকম জুয়ার বোট বসানো হয়েছে, তো যে কেউ সেখানে গিয়ে খেলতে পারবে। যখনই এই খবরটা ওই পলাশ ভাইয়ের দাদা পায়, তখন তিনি তার বন্ধুদেরকে বলে যে সবাই শোন, এরকম ওই মেলার ভিতরে জুয়ার বোট বসানো হয়েছে, তো আজকে আমরা সকলেই মিলে সেখানে যাব, গিয়ে আমরা জুয়া খেলবো। পলাশ ভাইয়ের দাদা তার বন্ধুদেরকে বলে। তখন তার বন্ধুরা বলে যে ঠিক আছে, আমরা যাব রাত্রেবেলা, সন্ধ্যার পরে পরে আমরা এখান থেকে বের হব। তো যেই কথা সেই কাজ, তারা সারাদিন ভালোভাবে কাজ কাম করে যখন সন্ধ্যা হয়, তো তারা ওই মেলার ভিতরে জুয়া খেলার জন্য চলে যায়। এবং আমি বলি, যে জায়গাটি দিয়ে তারা যেত
পুরো একটা বিলের ভিতর দিয়ে, যেখানে অনেক ফাঁকা জায়গা, জমি ক্ষেত এবং ছোটোখাটো একটি বিল ছিল। ওই বিলের মাঝখান দিয়ে পথ ছিল, সেই পথ দিয়ে তারা যেত। প্রিয় লিসেনার্স, আরও অন্য রাস্তা ছিল, রাস্তা দিয়ে তারা যেতে পারতো, কিন্তু ওই বিলের রাস্তাটি ছিল শর্টকাট। যদি তারা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেত, দেখা যায় যে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগতো। আর যদি তারা বিলের মাঝখান দিয়ে শর্টকাটে যেত, তাহলে 1 ঘন্টার ভিতরে তারা সেই জায়গার ভিতরে গিয়ে পৌঁছাতো। এবং বিলটা এতই বড় ছিল যে প্রায় 1 ঘন্টা সময় লাগে ওই বিলটা পার হতে, পায়ে হেঁটে যেতে। প্রিয় লিসেনার্স, পলাশ ভাইয়ের দাদা শর্টকাটে যাওয়ার জন্য তিনি ওই বিলের মাঝখান দিয়ে চলে যায়। তারা ওই 5 জন বন্ধু মিলে, যাই হোক, সেখানে যাওয়ার পর তারা জুয়া খেলে। তো এক পর্যায়ে রাত যখন 2 থেকে 3টা বাজে, তখন পলাশ ভাইয়ের দাদা সব টাকা হেরে যায়। সব টাকা হেরে যাওয়ার পর তার তো পুরা মাথা নষ্ট হয়ে যায়, এবং তার যে বাকি 4 জন বন্ধু ছিল তাদের পকেটে টাকা ছিল, কিন্তু পলাশ ভাইয়ের দাদার পকেটে সেই সময় টাকা ছিল না, তিনি সব হেরে গেছে। সবগুলো টাকা পলাশ ভাইয়ের দাদা হেরে যাওয়ার পর তার যে 4 জন বন্ধু ছিল তাদেরকে বলে যে চল বাড়ি চলে যাব। তখন পলাশ ভাইয়ের দাদার যে 4 জন বন্ধু ছিল তারা বলে যে এখন পর্যন্ত আমাদের কাছে অনেক টাকা আছে, তো আমরা খেলতে থাকি, দেখি কি হয়। তুই বসে থাক, তোর কাছে টাকা নেই, তুই দেখতে থাক, দেখি কি হয়। তো পলাশ ভাইয়ের দাদা প্রচণ্ড রেগে যায় যে আমার কাছে টাকা নেই, আমি তোদের খেলা দেখব, এরকম একটা আর কি কথা বলে এবং রেগে যায়। তখন পলাশ ভাইয়ের দাদা ভাবে যে তিনি একাই বাড়িতে চলে আসবে, তার ওই বন্ধুদের ওখানে রেখে তিনি একাই চলে আসবে। তো যেই ভাবা সেই কাজ। তখন পলাশ ভাইয়ের দাদা তার বাকি 4 জন বন্ধুকে না বলে তিনি রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে, কারণ তার মাথা নষ্ট হয়ে গেছে, তিনি সব টাকা হেরে গেছে, কিছু টাকাও তার কাছে নেই বা তিনি জিততে পারে নাই। এই কারণে তিনি একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো তিনি যখন ওই বিলটার কাছে আসে, তিনি ভাবে যে এত রাত্রেবেলা বিল দিয়ে যাব নাকি রাস্তা দিয়ে যাব। তো তিনি অন্য কিছু না ভেবে ওই বিলের পথেই হাঁটা শুরু করে দেয়, যে দূর, বিলের মাঝখান দিয়ে যাই, আবার রাস্তা দিয়ে কেন ঘুরে যাব, এরকম ভেবে তিনি বিলের মাঝখান দিয়ে হাঁটা শুরু করে। প্রিয় লিসেনার্স, তো বিলের ভিতরে যখন 3 থেকে 4 মিনিট সময় পলাশ ভাইয়ের দাদা হাঁটে, আর সেই সময় কিন্তু প্রায় 3টা বাজে রাতের। পলাশ ভাইয়ের দাদা ওই বিলের মাঝখান দিয়ে একাই আসতেছিল। তো পলাশ ভাইয়ের দাদা যখন ওই বিলের মাঝখান দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটে, তো একটু সামনে যাওয়ার পর পলাশ ভাইয়ের দাদা দেখতে পায় যে একটি লাল টকটকে ছাগল রাত্রেবেলায় ওখানে ঘাস খাচ্ছে। পলাশ ভাইয়ের দাদা এইটা প্রথমেই দেখতে পায় যে তার সামনে অনেক বড় একটি সাইজের ছাগল, লাল টকটকে, সেই ছাগলটি ঘাস খাচ্ছে। তো পলাশ ভাইয়ের দাদার চোখে ওই ছাগলটা পড়ে। তখন পলাশ ভাইয়ের দাদা মনে মনে ভাবে যে এত রাত্রেবেলা এই ছাগলটি কার, আর এত রাত্রেবেলা ছাগল এখানে কিভাবে আসলো, বা এখানে কেন ঘাস খাচ্ছে, এরকম অদ্ভুত ধরনের প্রশ্নগুলো ওই পলাশ ভাইয়ের দাদার মনের ভিতর ঘুরপাক খাচ্ছিল, এবং তিনি দাঁড় হয়ে ওই ছাগলটাকে দেখতেছিল। তো তিনি বেশ কিছুক্ষণ ওই ছাগলটাকে দেখার পর তার কাছে স্বাভাবিক ছাগলই মনে হয়েছিল। তখন ওই পলাশ ভাইয়ের দাদা ভাবে যে যার ছাগল হয় হোক, তো আমি ছাগলটাকে বাড়িতে নিয়ে যাই, হয়তো এই রাত্রেবেলা এই ছাগলটি কারো গোয়ালঘর থেকে বের হয়ে বিলের মধ্যে এসেছে ঘাস খাওয়ার জন্য, বা পথ ভুলে এখানে এসেছে। এমনও তো হতে পারে যে সন্ধ্যা হয়ে গেছে, এই ছাগলটিকে কেউ এখান থেকে নিয়ে যায়নি, বা যার ছাগল তার মনে ছিল না, এরকম তিনি ভাবে পলাশ ভাইয়ের দাদা। তিনি মনে করে যে আমি ছাগলটাকে নিয়ে যাই, তাহলে দেখা যায় যে ছাগলটি যারই হোক না কেন, কালকে এমনিই খবর পাওয়া যাবে এবং গ্রামে ছড়িয়ে পড়বে যে একটি ছাগল হারাই গেছে, তখন তিনি ছাগলটা দিয়ে দিবে, এরকম চিন্তাভাবনা ওই পলাশ ভাইয়ের দাদা করে। তো যেই ভাবা সেই কাজ, তিনি গিয়ে ওই ছাগলটাকে ধরে বসে,
এবং পলাশ ভাইয়ের দাদা একটু অবাক হয় যে ওই ছাগলটির শরীর পুরো ঠান্ডা ছিল। আমরা কিন্তু যারা ছাগল হাতিয়ে দেখেছি বা ধরে দেখেছি, ছাগলের শরীর কিন্তু একটু সব সময় গরম হয়ে থাকে, কিন্তু ওই পলাশ ভাইয়ের দাদা অনুভব করেছিল ওই ছাগলটির শরীরটা অনেক ঠান্ডা এবং শীতল, মনে হচ্ছে বরফ ধরে বসে আছে তিনি, এরকম তার মনে হয়েছিল যখনই ওই পলাশ ভাইয়ের দাদা ছাগলটির গলা ধরে বসে। তো তিনি অন্য কিছু না ভেবে এখন ভাবে যে ছাগলটা আমি কিভাবে নিয়ে যাব, এত বড় ছাগল কোলো করেও নিয়ে যেতে পারবো না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে যে ওখানে তো ধান গাছ ছিল ওই বিলের ভিতরে, তিনি কয়েকটি ধান গাছ আর কি উঠায় ফেলানোর পর তিনি ওগুলো দিয়ে একটা রশির মতো বানায়, জোড়া দিয়ে ধান গাছ পেঁচিয়ে তো একটি রশির মতো বানায়। তো রশির মতো বানানোর পর ওই ধান গাছের রশিটা দিয়ে ওই পলাশ ভাইয়ের দাদা ছাগলটির গলার ভিতরে পেঁচাই ফেলে এবং ওই ছাগলটিকে নিয়ে ওখান থেকে হাঁটা শুরু করে দেয়। তো ছাগলটি পিছে পিছে আসতেছিল এবং ওই পলাশ ভাইয়ের দাদা একটু সামনে সামনে হাঁটতেছিল, কারণ ওই ধান গাছের রশিটা বেশ বড়ই ছিল এবং মাঝে মাঝে টান খাচ্ছে। এটা পলাশ ভাইয়ের দাদা বুঝতে পারছিল যে পিছন দিক থেকে ওই ছাগলটা আসতেছে, কিন্তু তিনি ওই ছাগলটির গলায় ধান গাছ লাগানোর পর বা ওই ধানের যে গাছের রশিটা ওইটা লাগানোর পর একবারও পিছনের দিকে তাকায়নি যে আসলে ছাগলটি আছে না কি অবস্থা, এগুলো দেখার জন্য তিনি পিছনে তাকায়নি। কিন্তু তার মাথার মধ্যে একটা জিনিসে ঘুরপাক খাচ্ছিল যে তিনি অনেকগুলো টাকা হেরে গেছে এবং অনেকটা রেগেছিলেন। তো তিনি আসতেছে তো ছাগলটাকে নিয়ে বেশ কিছু দূর হাঁটার পর পলাশ ভাইয়ের দাদা একটু যখন পিছনের দিক খেয়াল করে, তিনি দেখে তো পুরা ভয় পেয়ে যায় যে তিনি এটা কি দেখতেছে। তিনি পিছনে ঘুরে যখন ওই ছাগলটির দিকে তাকায়, তো পলাশ ভাইয়ের দাদা দেখতে পায় যে ওইটি কোনো ছাগল না, বিভৎস চেহারার ভয়ঙ্কর একটি প্রাণী, মানুষের মতো দুইটি পা, মানুষের মতো দুইটি হাত, কিন্তু ওই প্রাণীর মাথাটি একদম ভয়ঙ্কর একটি চেহারা, চোখগুলো অনেক বড় বড় এবং ওই প্রাণীটির বা ওই পলাশ ভাইয়ের দাদা যে ছাগলটিকে নিয়ে এসেছিল সেই জিনিসটার আর কি হাত পা ছিল ঠিকই, কিন্তু পুরো হাত পায়ে অনেক লোম, একদম কালো কুচকুচে লোম ওই অন্ধকারের ভিতরে ওই পলাশ ভাইয়ের দাদা দেখতে পাচ্ছিল আর কি। তো তিনি যখন এই জিনিসটা দেখে যে তিনি ছাগল ধরে নিয়ে আসলো, সেই ছাগল কোথায় গেল, এটা তো একটা অন্য কোনো প্রাণী, এবং তার চেহারাটা এবং মাথার অংশটুকু, মাথাটা পুরোটা কোনো ছাগল না, কোনো ভেড়া না, কোনো কুত্তা না, কোনো প্রাণীর ভিতরেই পড়ে না, কিন্তু প্রাণীর মতোই অনেক ভয়ঙ্কর একটি চেহারা ছিল। এইটা দেখার পর তো তিনি ভীষণ ভয় পেয়ে যায় যে বাবারে বাবা, আমি এতক্ষণ কি ধরে নিয়ে আসলাম। এইটা যখন তিনি দেখে, ওরে বাবা কয়ে একটা চিৎকার দিয়ে ওখান থেকে ওই ছাগলটাকে ফেলে বা ওই ভয়ঙ্কর প্রাণীটিকে ফেলে ওখান থেকে দৌড়াতে শুরু করে বাড়ির দিকে। প্রিয় লিসেনার্স, তিনি একবারও আর পিছনে তাকায়নি যে পিছনে আসলে কি হয়েছিল বা কি হয়নি, কি ওই ছাগলটা তার পিছনে আসতেছে বা ওই ভয়ঙ্কর প্রাণীটি আসতেছে নাকি, এগুলো দেখার জন্য তিনি একবারও পিছনে তাকায়নি। তো 5-7 মিনিট দৌড়ানোর পর পলাশ ভাইয়ের দাদা শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়, তিনি আর লড়তেই পারতেছে না, এতটাই ক্লান্ত হয়ে গেছে বা হাঁটতেই পারতেছে না। যাই হোক, যখন হাঁটতে পারতেছে না তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য ওখানেই বসে পড়ে এবং পিছনে যখন তিনি তাকানোর পর পলাশ ভাইয়ের দাদা দেখতে পায় যে না, সব স্বাভাবিক, আশেপাশে কোনো কিচ্ছু নেই। যখন পলাশ ভাইয়ের দাদা দেখতে পায় যে না, সব স্বাভাবিক আছে, তখন তিনি একটু ভয় কম পায় এবং ওখানে বসে বিশ্রাম নিচ্ছিল। তো বেশ কিছুক্ষণ পর বিশ্রাম নেওয়ার পর তিনি আবার হাঁটা শুরু করে দেয়। প্রিয় লিসেনার্স, তিনি যেখানে বসে বিশ্রাম নিচ্ছিল ওই বিলের মাঝখানে, ওই জায়গা থেকে 2-3 মিনিট পায়ে হেঁটে গেলে তো একটি বিশাল বড় আম গাছ পড়ে, ওই আম গাছের তল দিয়ে আর কি ওই পলাশ ভাইয়ের দাদাকে যেতে হবে এবং
তিনি যখন হাঁটতে হাঁটতে ওই আম গাছটার কাছাকাছি যায়, তখন পলাশ ভাইয়ের দাদা যে ভয়ঙ্কর জিনিসটা দেখতে পারে, পলাশ ভাইয়ের দাদা দেখতে পায় যে বিশাল দেহের একটি মানুষের আকৃতির একটি পা ওই আম গাছের মাথায় এবং আরেকটি পা মাটিতে, এবং ওই যে জিনিসটা বা যে ভয়ঙ্কর মানুষের আকৃতির জিনিসটা সেখানে দাঁড় হয়ে আছে। তো তার যে বডিটা, ওই বডিটা দেখা যাচ্ছিল না, কেন এতটাই লম্বা ছিল যে যে জিনিসটা ওই আম গাছের ওখানে দাঁড় হয়ে আছে তার পুরো বডিটা একদম আসমানের ভিতরে ঢুকে গেছে, এতটাই লম্বা ছিল। কিন্তু পাগুলো একদম চিকন চিকন, ওই রকম মোটা পানা, আর যতটা লম্বা ছিল মনে হচ্ছে যে 2-3-4 হাজার ফিট এরকম হতে পারে, এতটাই লম্বা ছিল। প্রিয় লিসেনার্স, তো পলাশ ভাইয়ের দাদা যখন ওই মানুষের আকৃতির এত লম্বা জিনিসটাকে দেখতে পারে, দেখার পর তিনি ভীষণ ভয় পেয়ে সেখানে দাঁড় হয়ে যায়। তো তিনি এখন কি করবেন, ভয় পাচ্ছেন ভীষণ, কিচ্ছু করার নেই। তিনি সেখানে দাঁড় হয়ে দেখতে থাকে এবং মনে মনে দোয়া দৌলত পড়তে থাকে। তো দোয়া দৌলত পড়তেছে, কিন্তু ওই জিনিসটা ওখান থেকে যাচ্ছে না বা কোনো লড়াচড়া করতেছে না, সেম ওইভাবে তার পথের উপর দিয়ে দাঁড় হয়ে আছে। পলাশ ভাইয়ের দাদা যদি যায় তাহলে ওই জিনিসটার তল দিয়ে যেতে হবে। তো তিনি একটু জানতেন বা বুঝতেন, আগে নাকি এই ঘটনাগুলো সবসময় ঘটতো। তিনি মানুষের থেকে শুনতো যে পথ আটকে ধরলে তল দিয়ে যেতে নেই, ওখানে দাঁড় হয়ে থাকতে হবে। এইগুলো একটু একটু ওই পলাশ ভাইয়ের দাদা জানতো। সেই কারণে পলাশ ভাইয়ের দাদা সেখানেই দাঁড় হয়ে থাকে, অপেক্ষা করতে থাকে। যে কারণ পলাশ ভাইয়ের দাদা ভেবে পাচ্ছিল না যে তিনি কি করবেন। তো ওখানে দাঁড় হয়ে থাকে বেশ কিছুক্ষণ। দাঁড় হয়ে থাকার পর যে মানুষের আকৃতির লম্বা দেহের সেই ভয়ঙ্কর জিনিসটা ওই আম গাছের উপর একটি পা দিয়ে এবং মাটিতে একটি পা দিয়ে দাঁড় হয়েছিল, সেই ভয়ঙ্কর জিনিসটা হাসতে হাসতে পলাশ ভাইয়ের দাদাকে বলে, কি বিচ্ছিরি নাকি হাসি ছিল, সেই ভয়ঙ্কর হাসি মনে পড়লে এখনও নাকি মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাবে, এতটাই ভয়ঙ্কর ছিল। অনেক বিচ্ছিরি একটা হাসি দিয়ে পলাশ ভাইয়ের দাদাকে বলে যে তুই তো আটকা পড়ে গেছিস, দেখি তোকে কে বাঁচায় বা তোকে কে এখান থেকে নিয়ে যায়, এটাই আমি দেখব। যদি বাঁচতে চাস তাহলে আমার পায়ের তল দিয়ে যা, আর যদি বাঁচতে না চাস তাহলে তুই দাঁড় হয়ে থাক, দেখি তোকে কে বাঁচায়। আর যদি বাঁচতে চাস আমার পায়ের তল দিয়ে যা, কিচ্ছু হবে না। তো পলাশ ভাইয়ের দাদা ভুলেও ওই কাজটা করবেন না, কারণ ওইটা তার মাথায় ছিল যে তিনি পায়ের তল দিয়ে যাবে না, তিনি ওখানেই লাগলে দাঁড় হয়ে থাকবে। এবং আশেপাশে দিয়ে যে তিনি যাবেন ওই রকম কোনো জায়গা ছিল না, কারণ ওই পাশেও পানি এই পাশেও পানি। পলাশ ভাইয়ের দাদা ভয় পাচ্ছিল, যদি আমি পানিতে আবার লাফ দেই বা পানির পথ দিয়ে যেতে ধরি, আমাকে যদি আবার পানির ভিতরে ঠেসে ধরে বা পানির তলে নিয়ে যায়, এরকম একটা ভয় পাচ্ছিল। তো এক পর্যায়ে তিনি দোয়া দৌলত পড়তে থাকে এবং পলাশ ভাইয়ের দাদার একটু মনে পড়ে যে এইসব শয়তানের পিছনে বা এসব শয়তান যদি সামনে এসে পড়ে তাহলে নাকি প্রস্রাব করে দিলে এই জিনিসগুলো সামন থেকে চলে যায়। এইটা নাকি পলাশ ভাইয়ের দাদার দাদি তাকে বলেছিল। তো এই কথাটা যখন পলাশ ভাইয়ের দাদার মনে পড়ে, তখন তিনি ভয় না পেয়ে বুকে একটু সাহস নিয়ে তো ওই জিনিসটার হালকা কাছে গিয়ে প্রস্রাব করে দেয়। যখন ওই পলাশ ভাইয়ের দাদা প্রস্রাব করে দেয়, তখনই ওই জিনিসটা তার চোখের সামন থেকে গায়েব হয়ে যায়। তো গায়েব হয়ে যাওয়ার পর পলাশ ভাইয়ের দাদা এক দৌড়ে ওই আম গাছটা পার হয়। তো ওই আম গাছটা পার হলে ওই বিলের মাঝখানেই নাকি একটি মাজার ছিল। সেই মাজারে অনেক লোকজন আসতো যেত, এবং ওই মাজারটা নাকি অনেক নাম করা একটি মাজার ছিল, অনেক বিখ্যাত একটি মাজার ছিল, হয়তো নাম বললে অনেকে চিনবে। আর ওই মাজারটি ওই বিলের মাঝখানেই ছিল, ওই আম গাছটি পার হয়ে সামনেই। প্রিয় লিসেনার্স, তো ওই মাজারটিও একটু ভয়ঙ্কর ছিল। রাত্রেবেলা নাকি ওই মাজার থেকে অনেকেই অনেক কিছু দেখে ভয় পেত। তো পলাশ ভাইয়ের দাদা ওই মাজারের সামন দিয়ে এত রাত্রেবেলা যেতেই চাচ্ছিল না, বা তিনি ভীষণ ভয় পেয়ে যায়। ওই মাজারের কাছে না যেতেই তিনি ভীষণ ভয় পেয়ে যায়। তো
তো তিনি মনে মনে ভাবে, যদি আমার হায়াত থাকে তাহলে আল্লাহ আমাকে বাঁচাইবে, আর যদি না থাকে তাহলে হয়তো আজকের দিনেই আমার শেষ। তো আমি এখানে আর বেশি রাত করব না, আমি বাড়িতে চলে যাব। প্রিয় লিসেনার্স, তো এই কথা ভেবেই ওই পলাশ ভাইয়ের দাদা আস্তে আস্তে হাঁটতে থাকে। যখনই পলাশ ভাইয়ের দাদা ওই মাজারটার বেশ কাছাকাছি যায়, তখনই পলাশ ভাইয়ের দাদা যে জিনিসটা দেখতে পায়, ভয়ঙ্কর জিনিসটা, তিনি দেখতে পায় অনেক দূর থেকে চারজন লোক অনেক ছোট ছোট এবং একটি লাশের খাটিয়া নিয়ে ওই মাজারের দিকেই আসতেছে। এইটা ওই পলাশ ভাইয়ের দাদা দেখতে পায়। তিনি দেখে যে আমরা হয়তো অনেকেই দেখেছি যে অনেক ছোট ছোট কিছু লোক আছে যাদের বয়স অনেক বেশি, তারা বেশি লম্বা না, অনেকটা খাটো হয়ে থাকে। সেম ওই ধরনের লোক, চারটি লোক বিশাল বড় একটি লাশের খাটিয়া নিয়ে ওই মাজারের দিকে আসতেছে। পলাশ ভাইয়ের দাদা এইটা দেখতে পারে। তিনি ভীষণ ভয় পেয়ে যায় যে এত ছোট ছোট লোক এবং এই চারটি লোক তো এই গ্রামের লোক না, তাহলে এই চারটি লোক কোন জায়গার, আর এত খাটো কেন? এতটাই খাটো ছিল, মানে এক হাতের মতো এরকম চারটি লোক, এবং মনে হচ্ছে তাদের বয়স অনেক বেশি, মাথাগুলো অনেক বড় বড় ছিল। পলাশ ভাইয়ের দাদা দেখে যে ওই লোকগুলো, চারটি লোক একটি বিশাল বড় লাশের খাটিয়া নিয়ে আস্তে আস্তে ওই মাজারের দিকে আসতেছে, এবং অনেক লম্বা একটি লাশ ওই খাটিয়ার উপর শোয়ানো। যখনই পলাশ ভাইয়ের দাদা দেখে যে ওখানে লাশ আছে, তখন তো আরও তিনি ভীষণ ভয় পেয়ে যায় যে যদি ওই লাশটা মানুষ হয় এতটা লম্বা হবে না তো, আর যদি এগুলো মানুষ হয়, যে খাটো খাটো চারটি লোক ছিল, যদি এই খাটো খাটো লোক চারটি হয়, তাহলে এগুলো যদি সাধারণ মানুষ হয় তাহলে তো এই লাশের খাটিয়াটা তাদের পক্ষে ঘাড়ে করে নিয়ে আসা কখনোই সম্ভব না। এবং যখনই ওই লাশের খাটিয়াটা নিয়ে ওই খাটো খাটো চারটি লোক মাজারের কাছে আসে, আসার পর ওই লাশের খাটিয়াটাকে তারা ওই মাজারের পিছনে রাখে, বিশাল বড় লম্বা একটি লাশের খাটিয়া। তো রাখার পর ওই লোকগুলো, যে খাটো খাটো চারটি লোক ছিল, সেই লোকগুলো আর কি পলাশ ভাইয়ের দাদাকে দেখতে পায় এবং হাতের ইশারায় তাকে ডাকতে থাকে। তাদের হাতগুলো নাকি অনেকটা লম্বা লম্বা ছিল, পলাশ ভাইয়ের দাদা এটা খেয়াল করেছিল। তো যখন ওই চারটি খাটো খাটো লোক সিরিয়ালে দাঁড় হয়ে পলাশ ভাইয়ের দাদাকে হাতের ইশারায় এবং মাথার ইশারায় ডাকতে থাকে, তো পলাশ ভাইয়ের দাদা ভীষণ ভয় পেয়ে যায়। তিনি কোন দিকে যাবে বা কী করবে কোনো কিছু ভেবে পাচ্ছিল না। তিনি ভয়ে ভয়ে তো ওখানেই দাঁড় হয়ে থাকে। তিনি যে সামনে যাবে এতটুকু সাহস তার মনের ভিতর ছিল না তখন। পলাশ ভাইয়ের দাদা যখন দেখে যে ওই খাটো খাটো চারটি লোক তাকে হাতের ইশারায় ডাকতেছে, এবং ডাকতে ডাকতে ওই লোকগুলো, ওই খাটো খাটো যে চারটি লোক ছিল, মানে ওগুলো তো লোক না, হয়তো জিন ভূত পেত যে কোনো কিছু হবে, তো সেগুলো খুব দ্রুত লম্বা হতে থাকে। ওই পলাশ ভাইয়ের দাদার সামনেই অটোমেটিক লম্বা হতে থাকে। এইটা দেখার পর পলাশ ভাইয়ের দাদা তো মানে আর সহ্য করতে পারে না। তিনি চোখের সামনে দেখছে যে ওই খাটো খাটো চারটি লোক লম্বা হতে হতে এতটাই লম্বা হয়, মনে হচ্ছে আকাশের ভিতরে তাদের মাথাগুলো ঢুকে গেছে, এতটাই লম্বা হয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, যখনই পলাশ ভাইয়ের এই দাদা এই দৃশ্যটা দেখে তার চোখের সামনে, তিনি আল্লাহর নাম নিয়ে সাথে সাথে জোরে একটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে আর তার কিছু মনে থাকে না। তো যখন তার জ্ঞান ফেরে, পলাশ ভাইয়ের দাদার যখন জ্ঞান ফেরে, তিনি দেখে যে তিনি তার বিছানায় শুয়ে আছে এবং তার আশেপাশে তার ওই চারজন বন্ধু এবং তার ফ্যামিলি মেম্বাররা সকলেই আছে। তো পলাশ ভাইয়ের দাদাকে তখন সবাই জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে, তুই কেন ওই মাজারের কাছে অজ্ঞান হয়েছিলি? তো পলাশ ভাইয়ের দাদা প্রথমে তাদেরকে জিজ্ঞেস করে, ওই তার ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদেরকে, যে আমি এখানে কিভাবে আসলাম। তখন তার ওই চারজন বন্ধু বলে যে তুই কালকে মেলা থেকে আসলি আমাদেরকে না বলে,
তো আমরা যখন চারজন মিলে ওই বিল দিয়ে আসতে ধরেছিলাম, তখন আমরা তোকে দেখি তুই মাজারের বেশ কিছুটা কাছে পড়ে আসিস। আমরা তো তোকে দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো, আবার কি হলো না, তুই কেন এখানে এইভাবে পড়ে আসিস। তো আমরা তোকে মেলাতে অনেক খোঁজাখুঁজি করেছি। যখন দেখি যে তুই নাই, তখন আমরা ওখান থেকে বাড়িতে ফিরে আসতে ধরে পুরো রাস্তা আসার পর দেখি তুই মাজারের কাছে অজ্ঞান হয়ে পড়ে আসিস। তো তোকে আমরা চারজন মিলে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসি। তো কি হয়েছিল বলতো, তুই কেন ওই মাজারের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি? ওই পলাশ ভাইয়ের বন্ধুরা তাকে জিজ্ঞেস করে। তো পলাশ ভাইয়ের দাদা তখন পুরো ঘটনা তাদেরকে খুলে বলে যে এরকম আমি যখন আসতে ধরেছিলাম, তো এই ঘটনাগুলো আমার সাথে ঘটে গেছে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো ভয় পেয়ে যাওয়ার কারণে আমি অনেক জোরে একটা চিৎকার দিই। তো পরবর্তীতে আমার আর কিছু মনে ছিল না। ভাগ্যিস যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, না হলে এতটা ভয়ঙ্কর দৃশ্য আমি দেখেছি যে আমার মনে হয় আমি ভয়ে কলজা ফেটে মরে যেতাম। তো আল্লাহ আমাকে বাঁচাবে, সেই কারণে হয়তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। প্রিয় লিসেনার্স, তো এই ঘটনাটি আর কি পলাশ ভাইয়ের দাদার সাথে ঘটে যায়। অনেক লোমহর্ষক একটি ঘটনা এবং ভয়ঙ্কর একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, তো আশা করি পলাশ ভাইয়ের দাদার এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমার কাছে এই পলাশ ভাইয়ের দাদার ঘটনাটি বেশ ভয়ানক মনে হয়েছে, তাই এই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, তো এখনও যারা ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, তারা কিন্তু দুটি উপায়ে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবেন। এক হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর এক হচ্ছে ইমেল করে। তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01818193369, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতেরখোঁজে 893@gmail.com, BHOOTERKHOJE893@gmail.com। তো এই দুটি উপায়ে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। ধরুন আপনার সাথে ঘটে যাওয়া, কিংবা আপনাদের বন্ধুবান্ধবের সাথে ঘটে যাওয়া, কিংবা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটে যাওয়া, যে কারোর সাথে ঘটে যাওয়া হোক না কেন, শেয়ার করতে পারবেন আমাদের সাথে এই দুটি উপায়ে। প্রিয় লিসেনার্স, একটা কথা মনে রাখবেন যে ঘটনাগুলো কারো না কারোর সাথে ঘটে যাওয়া হতে হবে, সত্য ভয়ের ঘটনা হতে হবে, অতটা ভয়ঙ্কর না হলেও হবে, কিন্তু অলৌকিক ঘটনা মানুষের সাথে ঘটে যাওয়া নিশ্চয়ই হতে হবে। প্রিয় লিসেনার্স, তো আজকে এই একটি ঘটনায় থাকলো। আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো ঘটনায়। আমি ছিলাম আপনাদের সাথে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।